আপনার চা। ভদ্রলোক মুখের সামনে থেকে পত্রিকার কাগজ সরিয়ে রাখলেন কংক্রিটের টেবিলে। বিন্দুর হাত থেকে চায়ের কাপ নিতে নিতে বলে, 33। ধন্যবাদ আম্মু, বসুন। বিন্দু বসে। সাজ্জাদ রেজা স্নেহের গলায় জিজ্ঞেস করে, পরীক্ষা কেমন যাচ্ছে আম্মু? আগামীকালও পরীক্ষা আছে? বিন্দু মৃদু গলায় বলে, আলহামদুলিল্লাহ ভালোই। কালকে লাস্ট পরীক্ষা, তাহলেই শেষ। সাজ্জাদ রেজা চা পান করতে করতে বললেন, দেখতে দেখতে পরীক্ষা শেষও হয়ে গেল। রেজাল্ট বের হলে আপনাদের দু বোনকে শহরের বেস্ট কলেজে ভর্তি করে দেব ইনশাআল্লাহ। অতিরিক্ত টেনশন করবেন না, ফলাফল যা আসার এমনিতেই আসবে। আপনি ভালো স্টুডেন্ট, রেজাল্টও ভালো আসবে ইনশাআল্লাহ। তারপর চলে যায় কিছু মুহূর্ত, টুকটাক গল্প হয় দুজনের। এরপর চুপ। বিন্দু হাঁসফাঁস করে কিছু বলার তাড়নায়। সাজ্জাদ রেজা পত্রিকা পড়ার ফাঁকে ফাঁকে চায়ের কাপে চুমুক দিচ্ছে। কিছুক্ষণ পর সে কাপা কণ্ঠে বলে, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। সাজ্জাদ রেজা পত্রিকার কাগজটা রেখে দিলেন। মেয়েটি কখনো আগ বাড়িয়ে কথা বলে না। বিন্দু যখন বলেছে তবে সিরিয়াস কিছুই হবে। সাজ্জাদ রেজা প্রশ্নবিদ্ধ চোখ তুলে চেয়ে বলেন, বলুন আম্মু। বিন্দু নত মাথায় বলে, আমি আমার গ্রামে যেতে চাই। কাল তো আপনার পরীক্ষা শেষ, দুদিন থাকুন। আসছেন থেকে তো আর যাওয়া হয়নি। কিছুদিন থেকে আসবেন দাদির কাছে। কলেজে ভর্তি হওয়ার সময় না হয় গিয়ে আবার নিয়ে আসবো। বিন্দুর মুখটা শুকিয়ে এলো। ভদ্রলোক কত কিছুই না প্ল্যান করে রেখেছে তার ভবিষ্যতের জন্য। আর এদিকে সে কখনো না ফেরার পায়তারা চালাচ্ছে। বিন্দুর কেন জানি নিজেকে অকৃতজ্ঞ মনে হচ্ছে। তবে সে এখান থেকে চলে যেতে চায়। বিন্দুর গলায় কেমন এক দৃঢ়তা। কালকেই যেতে চাই। সাজ্জাদ রেজা কিছুই অবাক হয়ে বলে, কালকেও তো আপনার পরীক্ষা আছে আম্মু, এত তাড়াহুড়ো করে কেন যাবেন? সাজ্জাদ রেজা কিছুটা অবাক হয়ে বলে। বিন্দু ফট করে বলার মতো কিছু খুঁজে পেল না। একটু চুপ থেকে বলল, দাদির শরীর বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, তার জন্য মন ছটফট করে আমার। আমাকে পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন প্লিজ। মা জানে, মায়ের কাছে বলেছেন? বিন্দু দুদিকে মাথা নেড়ে না বোঝালো। আচ্ছা, পরীক্ষাটা দিয়ে আসুন, আমি আপনার মায়ের সাথে কথা বলছি। বাড়ির ভেতরে ফিরতেই ঝুমা বলে, তোমাকে ছোট ফুপু ডেকেছে। আমাকে? বিন্দুর কণ্ঠ অবাক। গিয়ে দেখে আসো। বিন্দু পা ফেলে এগিয়ে যায় হেনা খানের রুমের দিকে। বন্ধ দরজায় করাঘাত করে বলে, আসবো? ভেতর থেকে ভেসে আসে কঠোর কণ্ঠ। আয়। ভেতরে ঢুকতেই দেখে খাটে বসা হেনা খান আর মিথিলা, দুজনের মুখেই রুক্ষ অভিব্যক্তি। বিন্দু মৃদু গলায় বলে, ডেকেছেন? তোর এত সাহস কবে হলো রে? হেনা খানের প্রশ্ন অজানা আশঙ্কায় বিন্দু চমকে ওঠে। এবার কণ্ঠে বিষ মেশানো স্পষ্টতর হেনা খানার। রাতের বেলায় অন্য রুমে গিয়ে কি করছিলি? হেনা খানের আকস্মিক এমন প্রশ্নে ঘাবড়ে রক্তশূন্য হয়ে এলো বিন্দুর মুখশ্রী। তৎক্ষণাৎ বলার জন্য মুখ থেকে কোনো শব্দ বের হলো না। মিথিলা আর হেনা খান অগ্নিস্ফুলিঙ্গ চোখে তাকিয়ে আছে বিন্দুর দিকে। আমাদের ছেলের গলায় ঝুলে পড়ার ফোন দিয়ে আসছিস, রাত বিরতে রুমে ঢুকছিস, আবার তাকে দেখে এমন ভব করছিস যেন কিছুই বুঝিস না। তুই ভাবিস আমার কিছু জানি না। তোর মতন চালাক মেয়ে মুখে ফুলসজ্জার ভিতরে শয়তানি। বিমূঢ় হয়ে যায় বিন্দু। ঠিক এই ভয়টাই পাচ্ছিল সে। মেয়েটি অশ্রুবিন্দু চোখ নামিয়ে বলে, আমি শুধু তাকে কফি দিতে গিয়েছিলাম, বিশ্বাস করুন কোনো অন্যায় করিনি। হেনা খান তেতে উঠে বললেন। বিন্দু স্তব্ধ বাকরুদ্ধ, তার দেহ কেঁপে উঠল। মিথিলা ঠোঁট বাঁকিয়ে বলে, ছি, এখনকার মেয়েরা তো লজ্জা হারিয়ে ফেলেছে একেবারে। শেষ পর্যন্ত ভাইয়াকেও ছাড়লো না। বিন্দুর টলমল চোখে টোকা দিলেই অশ্রু গড়িয়ে পড়বে। হেনা খান দাঁতে দাঁত চেপে বলেন, রুমে আসা যাওয়া পর্যন্ত আছিস নাকি শুয়েছিসও? ফুপু? ঘৃণায় শরীর দুলে উঠল। ডুকরে কেঁদে ফেলল বিন্দু। এই কলঙ্ক সে কি দিয়ে মুছবে? সে কাপা কাপা গলায় বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে ফুপু, এমন অপবাদ দিবেন না। আমি কোনো পাপ, কোনো অন্যায় করিনি, আমার আল্লাহ সাক্ষী।
এবার তীব্র ঝাঁঝে মিথিলা বিন্দুর গালে চর বসিয়ে দিল। শক্ত চরে বিন্দু ছিটকে পড়ল ড্রেসিং টেবিলের সঙ্গে। কপালের ডান পাশে সামান্য কেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসলো। কপাল ছুঁয়ে হাত সামনে আনতেই থমকায় বিন্দু। মিথিলা বিন্দুর দুগাল চেপে ধরে ফোঁস করে বলল, শেখবারের মালকিন হওয়ার স্বপ্ন দেখছি? শৌখিনের বাচ্চা হয়ে অর্ণবের দিকে চোখ দিস? কি আছে তোর এই বাড়ির বউ হবার? বামন হয়ে চাঁদে হাত বাড়াস? বিন্দুর গাল জ্বলে উঠল। মিথিলার থেকে ছাড়া পাওয়ার জন্যে ছটফট করতে লাগলো। জলপ্রপাতের ন্যায় নিঃশব্দে গড়িয়ে পড়ে অশ্রু। হেনা খান মেয়েকে ছাড়িয়ে নিতে নিতে বলল, ছোট লোকের জাত মেরে হাত নষ্ট করিস না। মিথিলা ক্ষোভে ফুঁসে উঠে বলে, ছাড়ো মম, ওকে আজ আমি মেরেই ফেলবো। ওর সাহস হলো কি করে আমার অর্ণবকে কেড়ে নেওয়ার? আমি বেঁচে থাকতে অর্ণবকে কারো হতে দেব না। হেনা খান সরিয়ে নিল মেয়েকে, নাক সিটকে বলল, ছোট লোকের বাচ্চা মায়ের মতোই জাদুটা না জানে। ওর মা আমার ভাইয়ের মাথাটা চিবিয়ে খেয়েছে, এটা তার ছেলের গলায় ঝুলতে বিছানায় শুয়েছে। অন্যের রুচি এত খারাপ, শেষ পর্যন্ত আমার মেয়েকে রেখে এই আশ্রিতার কাছে গেছে। আমি কি চুপ করে বসে থাকবো বুঝেছিস? এর একটি ভিত করেই ছাড়বো। বিন্দু হেনা খানের পায়ের পরে কান্নারত কাপা কাপা গলায় বলল, বিশ্বাস করুন, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সে যে আমার ভাই। মিথ্যা কলঙ্ক দিয়েন না ফুপু, আল্লাহ সইবে না। হেনা খান পা ঝাড়া মেরে সরিয়ে ফেলল বিন্দুকে। ক্রুদ্ধ গলায় বলল, সম্পর্ক নেই বলতে বলতেই দেখবো পেট বাঁধিয়ে ফেলেছিস। মায়ের মতন হয়েছিস যে তোর মা তোর বাপের সাথে পাপ করে এসে তোকে নিয়ে আমার ভাইয়ের ঘাড়ে ঝুলেছে। আমার ভাইটা হচ্ছে বোকা, নয়তো কার না কার পাপের ফল ঘরে আনে। প্রথম এবং শেষ বারের মতন ক্ষমা করে দিতে পারি যদি এখন এখান থেকে চলে যাস, অন্য থেকে দূরে থাকিস। কথার হেরফর হলে তোর মায়ের সংসার আমি ভেঙে দেব। বিকেলের রং ফিকে হয়ে এসেছে। আকাশে ছাই ছাই মেঘ, বাতাস থমথমে। গার্ডেনের কোনায় একা দাঁড়িয়ে বিন্দু গাছে পানি দিচ্ছে। কাঁধের উপর ওড়নাটা বারবার সরে যাচ্ছে, সেটা আবার তাড়াহুড়ো করে ঠিক করছে, কিন্তু চোখ সরছে না পাতার শিরা থেকে, যেন সেই পাতাতেই সে নিজের দুঃখ ঢেলে দিচ্ছে। হঠাৎ পেছন থেকে ভেসে আসে অর্ণর গলা। বিন্দু নিজেকে গাছের আড়ালে লুকিয়ে দাঁড়ালো। গম্ভীর নিচু এবং হাড় ভাঙা শান্তিতে মোড়ানো অর্ণর কণ্ঠস্বর। এভাবে পালিয়ে বাঁচবি না চড়ুই। গাছগুলো বুঝতে না পারলেও আমি পারি। বিন্দু থমকে যায়, হৃদয় কেঁপে ওঠে। বিগত দিনে পালিয়ে পালিয়ে কাটিয়ে দিচ্ছে সে। সেই রাতের পর আর দ্বিতীয়বার অর্ণর মুখও হয়নি। অর্ণ বাসায় থাকলে রুমেই ঘাপটি মেরে থাকতো সে। এবার হাতের পাইপ থেকে পানি পড়ে পড়ে মাটিতে কাদা জমে যায়। মেয়েটি ঘুরে তাকায় না, শুধু চুপচাপ পেছন ঘুরে চলে যেতে চায়। কিন্তু অর্ণ এখন সামনে এসে শটান হয়ে তার পথ আটকে দাঁড়ায়। চোখে ঠান্ডা আগুন। অর্ণ এক ঝটকায় মেয়েটির গলা চেপে ধরে। কোনো কোমলতা নেই চোখে, সেখানে জেদ, অধিকার, প্রতিজ্ঞা। আমি ধরে নেই না চড়ুই, আমি জেনে নেই। তুই যখন নিজের থেকে মুখ ফিরিয়ে নিস তখন আমি জোর করে তোর চোখে তাকাই। ভয় পাই না আমি, এবং তোকে হারাতেও রাজি না। আবার সহ্যের সীমা টেনে আনছিস নিজের অজান্তেই। বিন্দু অর্ণর হাত থেকে নিজেকে ছাড়াতে চায়, নিঃশ্বাস ধাক্কা খায়, কিন্তু অর্ণ এবার এক ধাপে সামনে এসে তাকে পেছনের নারকেল গাছের গায়ে ঠেকিয়ে ফেলে। শব্দ ছাড়াই, শুধু চোখে চোখ রেখে আগুন। দৃঢ় হাতে গলা চেপে ধরে, কঠিন সংযত রাগে ফেটে পড়ার মুহূর্তে। তোকে বলছি না আমার থেকে পালানোর চেষ্টা করবি না? তুই তো সাহসী, তাই না? তাহলে পালা, দেখ পারিস কিনা। বিন্দুর দম বন্ধ হয়ে এলো। এক মুহূর্ত নীরবতা। পাখিরা উড়ে যায় দূর আকাশে, বাতাস থেমে যায় যেন। বিন্দু একবার চোখ বন্ধ করে ফেলে। সে কাঁপা কাঁপা গলায় থেমে থেমে ফিসফিস করে বলে, লাগছে কর্নেল সাহেব, ছাড়ুন প্লিজ। বিন্দুর গলা কাঁপে, চোখে পানি, কিন্তু মুখে বল। অর্ণ হঠাৎ খুব কাছে মুখ নিয়ে আসে, চোখে চোখ, নিঃশ্বাসে ধোয়া, মুখ শক্ত, চোখে ছায়া পড়ে। বিন্দুর গলায় চেপে থাকা হাত শীতল হয়ে এলেও মুক্তি পেল না। নিঃশ্বাস নিতে লাগলো। জীবনটা যেন বিষাদের বিষে ভরে উঠেছে। এর শেষ কোথায়? অর্ণ মেয়েটির মুখটা
এপাশ ওপাশ করে ঘোরালো। মুহূর্তেই তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। কঠিন চোয়াল ক্রুদ্ধ গলায় শুধালো। তোর গায়ে হাত তুলেছে কে? চমকে উঠল মেয়েটি, ঘাবড়ে গেল বেশ। ওকে চুপসে যেতে দেখে অর্ণর চোয়াল ব্লেডের ন্যায় ধারালো হয়ে এলো। ভলভলিয়ে উঠল মস্তিষ্কের রক্তকণিকা। পুনরায় বিন্দুর গলায় চাপ প্রয়োগ করে হিসিয়ে বলে, নাম বল, শুয়োরের বাচ্চার নাম বল। ওর কলিজা মেপে দেখবো আজ। নাম বল চড়ুই। বিন্দু অশ্রুসিক্ত নয়নে চেয়ে ঠোঁট নেড়ে বলে। দম বন্ধ করে দিন আমার। অর্ণ হাতের বাঁধন শীতল হয়ে গেল হঠাৎ। বিন্দু ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে। মেয়েটির মনের সঙ্গে যেন বাতাসটাও ভারী হয়ে উঠেছে। আচমকা দুহাতে মুখ ঢেকে হৃদয় বিদারক স্বরে কেঁদে ওঠে বিন্দু। অর্ণ ক্রোধে কাঁপে পাশে রাখা পানি ভর্তি ড্রামে লাথি মেরে সেটা টুকরো টুকরো করে উড়িয়ে দিল। ভয়ে জড়সড় হয়ে জমে যায় বিন্দু। সে ভীত হয়ে দাঁড়িয়ে থাকে। গাছের পাতার ওপরে তার চোখের জল টুপ করে পড়ে। অর্ণ বিন্দুর অশ্রুসিক্ত চোখে তাকিয়ে হিসিয়ে বলে, যদি একদিন গায়েব হয়ে যাও, তোমার রেখে যাওয়া নীরবতা দিয়ে আমি এক একটা ধ্বংস করে তুলব। তারপর দাঁড়িয়ে থাকবো সেই ধ্বংসের কিনারে, ঠিক তোমার মতো করে চুপচাপ। গোধূলির নরম রোদ গাছপালার ফাঁক গলে এসে পড়েছে রাস্তার ধারে। সাদি দাঁড়িয়ে আছে গেটের কাছে। পাশে এক মেয়ে। মেয়েটি প্রাণবন্ত, হাস্য উজ্জ্বল। চুলে হালকা বাতাসে উড়ে আসা পাতাটা সরিয়ে দিতে গিয়ে সাদি হাত বাড়িয়ে দেয়। তুমি এখনো আগের মতোই রয়েছো সাদি ভাই, একদম কিউট। সাদির মুখে হালকা হাসি। পরিচিত কারোর সাথে দেখা হলে যেমন হয়। আর ঠিক তখনই গেটের দিকে হেঁটে যায় রুহি। হাতে কয়েকটা বই, মুখে ক্লান্তির ছাপ। কিন্তু হঠাৎ তার চোখ আটকে যায় সাদির সেই দৃশ্যে। সে থেমে যায়। দূর থেকে দেখে একটা মেয়ে হাসছে সাদির খুব কাছে দাঁড়িয়ে। সাদি তার মুখে এমন একটা স্বাভাবিক হাসি যেটা রুহির জন্য বহুদিন অনুপস্থিত। রুহির চোখ ধীরে ধীরে সরু হয়। এটা নিশ্চয়ই তার সেই প্রেমিকা। রুহির মুখটা মলিন হয়ে যায়। চোখের পাতায় একটু নেমে আসে। ঠোঁটের কোণে একটা হালকা কৌতুক স্নিগ্ধ হাসি খেলে যায়। এক ধরনের অভিমানী তাচ্ছিল্য। ভাই? এই ভাই শব্দটা এখন আর কোনো বিশ্বাস নেই। রুহি আর দাঁড়ায় না। বইগুলো বুকে চেপে সে বড় বড় পা ফেলে সোজা ঘুরে চলে যায়। সন্ধ্যায় রুহি বারান্দায় বসে আছে। আকাশে গা ছমছমে বাতাস। রুহি চুপচাপ বসে আছে, চোখে অভিমান। কোলের উপর খোলা বই, কিন্তু মন নেই। সাদি দরজায় এসে দাঁড়ায়। তুই বিকেলে কোথায় গিয়েছিলে রে? বিকেলে খুঁজলাম, পেলাম না। রুহি মাথা তোলে না। আপনি তো ব্যস্ত ছিলেন, নতুন কারোর সাথে পুরনো সম্পর্ক ঝালাই করেছিলেন হয়তো। এটুকু তো দেখার জন্য আমার উপস্থিতি দরকার পড়ে না। সাদি কপাল কুঁচকে তাকায়। মেয়েটি আবোল তাবোল কি বকছে। সে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, তুই কার কথা বলছিস আপনার ওকে? রুহি এবার উঠে দাঁড়ায়, চোখে ঠান্ডা ঝলকানি। যে মেয়েটা আপনার মুখে হাসি ফুটিয়েছে আজ, আর আপনি যার চুলে লেপ্টে থাকা পাতাটাও সরিয়ে দিতে দ্বিধা করেননি। তাকে ভাই ডাকা যায়, কিন্তু চোখে যা দেখেছি তা কি আপনার জানা আছে? সাদি একটু হেসে ফেলে এবার। চাপা হাসি, অবিশ্বাসের, বিস্ময়ের। তার পিচ্ছি জেলাসি ফিল করছে। ভাবা যায়। তুই আমাকে গোপনে ফলো করিস নাকি? তুমি যদি আমাকে ভুল বুঝে ফেলো। আপনার মতো ছেলেকে ফলো করলে আমার চোখের অপমান। সাদির চোখ এবার একটু গভীর হয়ে ওঠে। রুহি চুপ, ঠোঁট শক্ত করে রেখেছে, কিন্তু চোখে একটা অস্বস্তির ঢেউ। যখন সাদি মেয়েটিকে এতই ভালোবাসে, তাহলে তার কাছে কি? কেন তাকে আবেগী কবিতা শোনাতে আসে? সাদি ধীরে এগিয়ে আসে, নিচু গলায় বলে, তাহলে আমি যতই সোজা হই ততই তোমার চোখে বক্র হয়ে পড়ব। তুমি আমার মতো মানুষের পাশে থাকতে চাইলে বিশ্বাস আগে লাগবে। আর যদি সন্দেহ হয়ে যায় তাহলে আমার চুপ করে যাওয়াটাই ঠিক। সাদি আর কিছু না বলে চলে যায়। রুহি দাঁড়িয়ে থাকে। বাতাসে তার চুল উঠছে। সে চুপচাপ তাকিয়ে থাকে। মনে হয় কিছু বলতে গিয়েও থেমে গেছে। মুখে অভিমান, কিন্তু মনে লুকানো একটা বোকা দুঃখ।
ভোরের গাড়ি যাত্রা। শহর থেকে দূরে এক পাথুরে রাস্তা, গাড়ির জানালার পাশে বসে আছে বিন্দু। মাথায় নীল ওড়না, চোখ দুটো স্থির। বাইরের গাছপালা ছুটে চলেছে ঠিক তার ভেতরের ব্যাকুলতার মতো। তাদের গন্তব্য পরীক্ষার হল। সচরাচর যেই রোড দিয়ে চলে, যেখানে আজকে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে, সেই রাস্তায় রেড সিগন্যাল, তাই ভিন্ন পথ অবলম্বন। অর্ণ ড্রাইভ করছে পাশে বসে, গাড়িতে নিঃশব্দে রাজত্ব করছে। অর্ণ চোখ সরিয়ে না তাকিয়েই গম্ভীর গলায় শুধালো, তুই কি জানিস নীরবতা কখনো কখনো শব্দের চেয়েও বেশি করে বুলি ফাঁস করে দেয়? বিন্দু চুপ, ঠোঁটটা একটু আটোসাটো করে ধরে। ও চায় না অর্ণ বুঝে ফেলুক ওর পরিকল্পনা, কিন্তু অর্ণের কথাগুলো এমনভাবে ছুঁয়ে যায় যেন সব জেনে ফেলে সে। অর্ণর ভারী ধোয়াটে স্বর, মানুষ যখন পালাতে চায় তখন সে নিজের ছায়াকেও ভয় পায়, কিন্তু ছায়া তো থামে না। আমার ছায়া তুই, তোর পিছু ছাড়বে না। বিন্দু নিঃশব্দে চোখ নামিয়ে ফেলে। ও জানে পালানোর এটাই সময়, কিন্তু অর্ণর এই কথা যেন একটা গোপন ফাঁদ। ও বুঝতে পারে না ওকে ব্যবহার করা হচ্ছে, না বন্দি করার ছল। বিন্দু মুখ না ঘুরিয়েই মনে মনে বলে, আমি যদি চলে যাই, সে কি আমাকে খুঁজবে, নাকি নিজেকে ছায়া বলে নিঃশব্দে আমার চারপাশে পাক খেতে থাকবে? গাড়ি থেমে যায় একটা ছোট্ট বাজারের মোড়ে। বিন্দুর চোখে ঝলক আসে, ইচ্ছে করছে এখান থেকেই গোপনে বেরিয়ে পড়তে, তার গ্রামে ফিরে যাওয়ার শেষ ছক। কিন্তু সে অকৃতজ্ঞ হতে পারে না। অর্ণ গাড়ির বাইরে তাকিয়ে থাকে, জ্যাম ছোটার অপেক্ষা। বিন্দু বুকের ভিতর এক ধাক্কা অনুভব করে। ও চায় না পেছনে তাকাতে, অথচ এই ভারী কথার ভেতর কোথাও একটা মোহ ঘনীভূত হয়। জানে না এই মোড়েই ওর পৃথিবী বদলে যাবে। শেষ পরীক্ষা, এই শব্দটাই যেন বুক হালকা করে দিল বিন্দুর। এবার থেকে সে মুক্ত। এতদিনের চাপ, ক্লান্তি, প্রতীক্ষা সব পেরিয়ে এখন শুধু ফেরা নিজের নীড়ে। হ্যাঁ, নিজের নীড়। বিয়ের আগ পর্যন্ত বাবার ভিটেটাই তো হয় মেয়েদের একমাত্র আশ্রয়। মার্সিডিজ গাড়িটা ছুটে চলছে শহরের বুকে। জানালার কাছে কপাল ঠেকিয়ে বাইরের দুনিয়াটাকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে বিন্দু। এটাই শেষ দেখা। এই কংক্রিটের শহর, অজস্র গল্প, শত রকম মুখ, সব পিছিয়ে যাচ্ছে দৃশ্যপটের মতো। ঝুমা, সাজ্জাদ, রেজা, রুহি তাদের ছেড়ে চলে যাওয়ার ভাবনায় মন খচখচ করছে। রুহিকে তো ঠিক বন্ধু বললেও কম পড়ে, বোনের চেয়েও বেশি। আর সাজ্জাদ, রেজা জন্মদাতা নন, কিন্তু পিতার চেয়েও আপন। এতটা ভালোবাসা কি কোনো বাবা দিতে পারে? এই শহরে আসার পর এক মুহূর্তের জন্যেও নিজেকে একা মনে হয়নি। রুহি নিজের বোনের থেকেও বেশি ভালোবাসা দিয়েছে তাকে। সাজ্জাদ, রেজার মতো ভালো মানুষ বিন্দু দুটো দেখেনি। ভদ্রলোক এক মুহূর্তের জন্যে বুঝতে দেয়নি বিন্দু তার জন্মগত সন্তান নয়। সবসময় নিজের সন্তানের মতো ট্রিট করে গেছে। মীরা যার প্রতি ছোট থেকে ঘৃণা ছিল, তিনিই বুঝিয়ে দিয়েছেন মায়েরা কখনোই দূরে থাকেন না, কেবল সময় ভুলিয়ে রাখে। এই 9 মাসে মীরার ভালোবাসা যেন অতীতের সব শূন্যতাকে ঢেকে দিয়েছে। তবুও প্রশ্নটা রয়ে যায়, তাহলে মা কেন চলে গিয়েছিল? মীরা তার যত্নে আদরে বুঝিয়েছে বিন্দু তার কতটা জুড়ে। বিগত 16 বছরের ভালোবাসা যেন এই 9 মাসেই উজাড় করে দিতে চেয়েছে। বিন্দুও উপলব্ধি করেছে তার মা তাকে বড্ড ভালোবাসে। এই 9 মাস ছিল জীবনের বেস্ট মুহূর্ত। এত সুখে, এত আদর, এত যত্ন জীবনে কখনো পায়নি সে। এই শহরে এসে যেমন ভালোবাসা পেয়েছে, তেমন কিছু ঘৃণাও করিয়েছে। জানালার থায়ের সঙ্গে মাথা এলিয়ে দিল বিন্দু। পাশেই অর্ণ ড্রাইভ করছে। বিন্দু তাকাই না সেদিকে। অর্ণ সামনের দরজা খুলে দিলে সে বিনা বাক্যে উঠে বসেছে। কি লাভ শুধু শুধু বাকবিতণ্ডা করে? একটু পরে তো সে চলেই যাবে। হঠাৎ করে মাথা ঘুরে ফিরে আসে হেনা খানের চোখ দুটো। লজ্জা, অপমান আর ঘৃণার মিশ্র আবেশে ভরে যায় বিন্দুর ভেতরটা। তাই হয়তো পরীক্ষাটাও ভালো হয়নি আজ। সব মিলিয়ে এক বিষণ্ণ চুপচাপ। লজ্জায়, ঘৃণায় টলমল করে ওঠে মেয়েটির আখিদয়।
সেই জল গড়িয়ে পড়ার আগে অতি সন্তপনে মুছে ফেলে সে। মার্সিডিজ গাড়িখানা শেখ বাড়ির গেট সম্মুখে থামতেই বিন্দু আস্তে ধীরে নেমে গেল। অর্ণ কেবল শীতল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো মেয়েটার পথপানে। বাড়িতে প্রবেশ করতেই লিভিং রুমে দেখা মিলল সাজ্জাদ, রেজা আর মীরার। থমথমে বুকে বসে আছে দুজন, যেন ওদের অপেক্ষায় ছিল। বিন্দু আসতেই সাজ্জাদ, রেজা ধীর গলায় বলেন, বিন্দুকে খাবার খাও। মীরা মুখ তুলতে গিয়ে থেমে যায়। কিছু বলতে চাইলে সাজ্জাদ, রেজা থামিয়ে দেন। যা বলছি সেটা করো, ওর আগে কিছু খাওয়া দরকার। ঝুমা, খাবার দাও। মীরা হঠাৎ হাঁক জুড়ে দেন। পরপর বিন্দুর দিকে তাকিয়ে বলেন, বেসিনে হাত মুখ ধুয়ে এসো। বিন্দু থমকে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? মীরা মৃদু গলায় উত্তর দেয়, কিছু না, খেয়ে নাও আগে। রুহি পাশে এসে বলে, আগে গোসল করি, তারপর খাবো। মীরা কড়া গলায় জানায়, ফ্রেশ হওয়ার সময় নেই, আমরা এখনই গ্রামে যাচ্ছি। এখনই যাচ্ছি। বিন্দু একটু অবাক হয়ে বলে, আপনারাও যাবেন? কিন্তু আমি তো কিছুই গুছাইনি, গোসল করে গুছিয়ে তারপর। মীরা ততক্ষণে হাত ধরে ভাত মেখে তুলে দিচ্ছে বিন্দুর মুখে। গুছাতে হবে না, এভাবেই চলো। হঠাৎ বুকটা ধক করে ওঠে বিন্দুর। কিছু একটা ঠিক নেই। সাজ্জাদ, রেজা আর মীরার চোখে কালো ছায়া। কি লুকাচ্ছে তারা? বিন্দু ভয় মেশানো শ্বাসে বলে, সত্যি করে বলুন, দাদি ঠিক আছে তো? নিস্তব্ধতায় ঝিমিয়ে পড়ে লিভিং রুম। তারপর মীরা নিচু গলায় বলে, তোমার দাদি অসুস্থ, তোমাকে দেখতে চাই। বিন্দুর হাত পা অবশ হয়ে আসে। ঠিক তখনই বাজে সাজ্জাদ, রেজার ফোন। তিনি কথা বলেন। ওপাশে কি বলছে বোঝা যায় না, কিন্তু সাজ্জাদ, রেজার কথাগুলো স্পষ্ট শুনতে পায় বিন্দু। মাত্রই এসেছে, হ্যাঁ, গোসল করিয়ে রাখলেই ভালো হয়, বাকি কাজ আমরা এসে করব। বিন্দুর নিঃশ্বাস জমে যায় গলায়। তিনটি শব্দ তার ভেতরটা ধ্বংস করে দেয়। গোসল করিয়ে রাখো। সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কি হয়েছে আমার দাদির? প্লিজ বলুন। মীরা চুপ, তবে চোখের কোণ ফেটে অশ্রু গড়িয়ে পড়ে। বিন্দু কি এতটাই ছোট? গলার ভাত বুকে আটকে রইল। সে যা ভাবছে সব মিথ্যা। হ্যাঁ হ্যাঁ, মিথ্যা। মিথ্যা বলছো না? না বলো, প্লিজ বলো না। বিন্দু কাপা কণ্ঠে আর্তনাদ করে ওঠে। তখনই সাজ্জাদ, রেজা বলেন, দাদি নেই বিন্দু, ঘন্টাখানেক আগে শেষ নিঃশ্বাস ফেলেছেন। পৃথিবী থেমে যায় বিন্দুর কাছে। দাদি নেই শব্দটা ওর মনে একটুও ঢুকলো না। চোখের সামনে ঝাপসা হয়ে গেল সব। শুধু এক শব্দ কাঁপিয়ে দেয় ঘরটাকে, দাদি! মাটিতে বসে পড়ে যায় বিন্দু। তার দেহ থেকে যেন প্রাণ বেরিয়ে যায় কিছুটা করে। এই তো কিছুক্ষণ আগেও ভেবেছিল দাদির মুখটা দেখবে, গল্প করবে, কিন্তু এখন সব কেমন ফাঁকা। কণ্ঠে ওঠে একটাই দীর্ঘশ্বাস, যা আর কোনোদিন দাদির কানে পৌঁছবে না। অর্ণ শেখ বাড়িতে ঢুকলো দুপুর নাগাদ। ঝুমা তখন লিভিং রুমে বসে টিভি দেখতে ব্যস্ত। অর্ণ সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতেই জিজ্ঞেস করলো, বাড়িটা নিস্তব্ধ যে, বাকিরা কোথায়? এ মা, আপনি কিছু জানেন না ভাইজান? অবাক হয়ে বলে ওঠে ঝুমা। অর্ণর কপাল কুঁচকে এলো। সে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কি জানি না। সকালে বিন্দুর দাদি মারা গেছে। ভীষণ কান্নাকাটি করছিল বিন্দু। পরীক্ষা দিয়ে এসে সেভাবেই বেরিয়ে গেছে তারা। বড় মা আপনাকে তো ফোন দিয়ে। বাকি কথা শোনার আগেই অর্ণ সিঁড়ি থেকে নেমে সদর দরজায় পা বাড়ালো। অর্ণকে পুনরায় বেরিয়ে যেতে দেখে ঝুমা বলে ওঠে, আপনি আবার কোথায় যাচ্ছেন ভাইজান? খাবেন না? অর্ণ বড় বড় পা ফেলে ফোনে কিছু টাইপ করতে করতে ততক্ষণে বেরিয়ে গিয়েছে। গ্রামের রাস্তা যতই এগোচ্ছে ততই যেন ভারী হয়ে উঠছে বাতাস। আকাশটাও যেন আজ শোকাহত। ঘন মেঘে ঢাকা, রোদ নেই, কেবল বাতাসে একটা অস্থিরতা। বিন্দু চুপচাপ বসে আছে গাড়ির ভেতর, কোনো কথা নেই। চোখের দৃষ্টি শূন্য, জলপ্রপাতের ন্যায় অশ্রু গড়ায় নীরবে। পেছনে মীরা আর রুহি আগলে রাখে মেয়েটিকে। দুজনেই নিশ্চুপ। বিন্দু জানালার কাছে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। মনে পড়ছে দাদির হাঁটা, দাদির হাত, দাদির কণ্ঠস্বর, সেই শেষ চিঠি।
সেই শেষ গল্পের রাতটা, সেই ছোট্টবেলা থেকে যুবতী সবটাই দাদির হাত ধরে চলা। একজন মায়ের মতোই বুকে আগলে রেখেছে তাকে। জীবনের 16টা বছর শুধু দাদিই ছিল তার সুখ দুঃখের সাথী। আজ দাদি নেই। হঠাৎ একটা দমকা বাতাসে কেঁপে ওঠে বিন্দুর বুক। দাদিকে আমি শেষবার দেখতে পারবো তো? বিন্দু নিজের মনের মধ্যে প্রশ্নটা ছুড়ে দেয়, উত্তর পায় না। গ্রামে ফিরতে ফিরতে সন্ধে নামে। টিনের চৌচালা ঘরের পাশে মানুষ ভিড় করেছে। সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট শরীরটা খুব যত্নে শুয়ে আছে খাটিয়ায়। বাড়ির গেটের ঠিক বাইরে শত শত মানুষের ভিড়। চারদিকে কান্না, কোরআন তিলওয়াত, ফিসফাস। শরীরটা ঝিমঝিম করছে বিন্দুর। পা যেন চলতে চায় না। এক হাতে রুহি ধরেছে তাকে, অন্য পাশে মীরা। নীরবে একটা ভরসার দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে তারা। ভেতরে ঢুকতেই বাড়ির উঠানে দাদির কাফনের সাদা কাপড় ঢাকা মুখটা দেখে হাওয়াহীন এক নিঃশ্বাস গলায় আটকে যায়। নাজুক দেহখানা টলমল করে। দাদি, বিন্দু হাঁটু গেড়ে বসে পড়ে দাদির মাথার পাশে। দুই হাত দিয়ে দাদির হাত জড়িয়ে ধরে কাঁদে, যেন আজ এই একটি বাড়ির কান্নাতেই সব কষ্ট ধুয়ে ফেলতে চায়। হৃদয় বিদারক সুরে বলে, চোখ খুলে দেখো দাদি, তোমার মনি এসছে। আমি এসছি দাদি, একটু কথা বলো আমার সাথে। তুমি তো কথা দিয়েছো আমি এলে গল্প বলবে। তুমি তো বলেছিলে অপেক্ষা করবে। বিন্দুর কান্নার আওয়াজ পেতেই ঘরের ভেতর থেকে ছুটে এলো সমবয়সী দুটি মেয়ে। একে অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলো। মীরা আর রুহি দুপাশে দাঁড়িয়ে কান্না করছে। সাজ্জাদ রেজা একটু দূরে দাঁড়িয়ে, চোখে গম্ভীর স্তব্ধতা। কেউ কিছু বলে না। শোকের আবরণ ঢেকে গেছে চারিপাশ। কাঁদতে কাঁদতেই বিন্দু নিস্তেজ হয়ে পড়ে। সেন্স আছে, তবে শক্তি নেই। দাফনের পূর্ব মুহূর্তে নারীদের দেখার সুযোগ দেওয়া হয়। বিন্দু সেই থেকে একইভাবে বসে আছে খাটিয়ার পাশে। একটু পরেই নিয়ে যাবে দাদিকে। শেষবারের মতো ওর কপালে একটা চুমু দেবে। বিন্দুর গলা কাঁপছে, সে এগিয়ে যায়। দাদির কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে হাউমাউ কেঁদে উঠল। হৃদয় বিদারক আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। ঠিক তখনই অর্ণর আগমন ঘটে সেখানে। খাটিয়ার পাশে চাচা ফারুকীয় কোলের ওপর বিন্দু নিস্তেজ হয়ে বসে আছে। গায়ে স্কুল ইউনিফর্ম, সাদা সালোয়ার, আকাশি রঙের কামিজ ধুলোই মাখামাখি। পাশেই দাঁড়িয়ে আছে রুহি, মীরা সহ গায়ের অনেক মহিলারা। অর্ণ থেমে থাকা জলের মতো শীতল চোখে তাকিয়ে আছে বিন্দুর দিকে। সাদি মায়া মায়া দৃষ্টিতে দেখে যাচ্ছে তার ছোট্ট প্রিয়াকে। মেয়েটি প্রাণপ্রিয় বন্ধুর মতো বোনের পাগলামি দেখে কাঁদছে। মৃতদেহ নিয়ে নিয়ে যাওয়া হয় জানাজার জন্য। বিন্দু দিতে নারাজ তার দাদিকে। মীরা মেয়েকে শক্ত করে আগলে রেখেছে। তার দুচোখ বেয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়ছে। বিন্দুর মনে হচ্ছে তার কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। নিঃশ্বাস আটকে আসে। আফসোসে বুকটা ফেটে যাচ্ছে। একটা পলক শেষ দেখা দেখতে না পারার আফসোস। বিন্দু শরীরের ভর ছেড়ে দিতেই মীরা তড়িঘড়ি শক্ত করে আগলে ধরল। দাঁড়ানো থেকে বসতে চাইল সে। তার আগেই একজোড়া শক্তপোক্ত হাত আঁকড়ে ধরে বিন্দুর অচেতন নাজুক দেহখানা। দৃঢ়তায় দুহাতে শূন্য তুলে ঘরের ভেতর নিয়ে চলে। একজন অর্ধবয়স্ক মহিলা তড়িঘড়ি করে রুম দেখিয়ে দিলেন। অর্ণ আস্তে করে সইয়ে দিল বিন্দুকে। নাকমুখ ফুলে বেহাল দশা। রুহি মীরাও পিছু পিছু আসে। অর্ণ বিন্দুর নিস্তেজ মলিন মুখের দিকে তাকিয়ে থমথমে গলায় বলে, ওর পোশাক চেঞ্জ করে দিন। মৃত্যু বলে কিছু নেই, আছে কেবল না ফেরার এক যাত্রা। যে চলে যায় সে চলে যায়, রয়ে যায় কেবল অসহ্য এক শূন্যতা। চোখে জল নেই, তবু বুকের ভেতর ঢেউ তুলে কান্না। যা বলা হয়নি, যা বলা হতো, সব জমা থাকে না বলা দুঃখের ফাইল বুকে। শেষবার কেউ নাম ধরে ডাকিনি, শুধু নীরবতায় ডুবে গেছে পরিচয়টা। মৃত্যু শরীর নিয়ে যায়, আত্মা রয়ে যায় স্মৃতির গন্ধে, গালে রাখা হাতের উষ্ণতায়। জানাজা শুরু হলো। পুরুষদের পাশে অর্ণ দাঁড়ায়। অর্ণ সবসময়ের মতো চুপচাপ। তার চোখে কোনো অস্থিরতা নেই, কিন্তু মনটা বোঝা দেয় অদ্ভুত ভার। বিন্দু তখনও ঘরে পড়ে আছে জ্ঞান হারিয়ে। চারিদিকে নিস্তব্ধ, কেবল দূর থেকে ভেসে আসছে ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিটা উচ্চারণ যেন ছুরির মতো কাটছে বাতাস। আর ফারুকীয় বুক মাটির ঘ্রাণে ভরে গেছে চারিপাশ।
ফারুকীয় হাতে ধরা কাফনের পেছনে যেন একটা দহন, একটা অতল চিৎকার জমে আছে, অথচ চোখ একটুও ভেজেনি তার। সে জানে কান্না ওর মতো পুরুষদের মানায় না, তবুও বুকের ভিতর থরথর করে উঠছে প্রতিটি নিঃশ্বাস। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ মা চলে গেল যে আজ। লোকজন দাফনের প্রস্তুতিতে ব্যস্ত। অর্ণ নিজ হাতে মাটি দিতে নামে। এই প্রথমবার কারো জানাজায় অংশ নিয়ে তার ভেতরের মানুষটা এমন অস্থির, নয়নে অশ্রু নেই কিন্তু হৃদয়ে ঝড়। অন্য পাশে ঘরের এক কোণে বিন্দু নিঃসার পড়ে আছে। মীরা, রুহি, গ্রামের আরো মহিলা সবাই তাকে ঘিরে ধরে আছে। জ্ঞান ফেরে না কিছুতেই, চোখ বন্ধ, ঠোঁট নিস্তব্ধ, কপাল জ্বরে গরম। রুহি কান্না গিলে ফিসফিস করে বলল, ফুলের জ্ঞান কেন ফিরছে না মীরামা? আমার খুব ভয় লাগছে, ভাবে যদি কিছু হয়ে যায়। ফুল যে সহ্য করতে পারেনি। রোকেয়া বেগম চলে গেলেন ঠিকই, নিঃশব্দে, নির্বাক বিদায়ে। আর জীবন একেবারে থমকে গেল কারো কাছে মা, কারো কাছে আশ্রয়, আর কারো কাছে একটি শেষ নিঃশ্বাস নিয়ে। তুমি বলেছিলে পরীক্ষা শেষে ফিরবি, আমি তো আছি, গল্প শোনাবো আবার। কিন্তু দাদি, তুমি তো অপেক্ষা করলে না। আজ আমি ফিরলাম, তুমি নেই। ঘরের কোনায় তোমার শীতল হাতটা নেই, নেই সেই চোখে মায়ার চাদর। আমি বইটা পাশে রেখে বলবো না আর একটু পরে, কারণ এখন গল্পও নেই, আমার গল্পওয়ালাও নেই। তুমি কি খুব দূরে চলে গেলে দাদি, যেখানে যেখানে ফোন যায় না, যেখানে কেউ কান্না শোনে না? তোমার আঁচলে মুখ লুকিয়ে কেঁদে নিতে ইচ্ছে করে, কিন্তু আজ আমার কান্নারও জায়গা নেই। এতবার বলেছিলে দূরে থেকেও কাছের মানুষ দূরে হয় না, দূরে থেকেও কাছের মানুষ দূর হয় না, কিন্তু আজ আমি এত কাছে এসেও তোমায় ছুঁতে পারছি না। তুমি নেই, আর আমার ছোট্ট পৃথিবীটাও আজ নেই। বিন্দু কাঁদতে কাঁদতে নিজের গাল চেপে ধরল দাদির গন্ধ মাখা সেই শাড়ির ভাঁজে। কান্নার শব্দে ঘরের নিস্তব্ধতা খান খান হয়ে গেলেও কোনো সাড়া নেই। কেউ আর কাছে এসে বলে না, চুপ কর মা, আমি তো আছি। তার দৃষ্টি থমকে গেল দেওয়ালের দিকে ঝুলে থাকা দাদির শেষ তোলা ছবিটায়। চোখে চশমা, ঠোঁটে সেই নরম হাসি যেটা বিন্দুর সারা দিনের ক্লান্তি ভাসিয়ে দিত এক নিমেষে। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, যেন ছবির মানুষটা বুঝি চোখ মেলে কিছু একটা বলবে, কিন্তু না, সব চুপচাপ। দেওয়ালও, বাতাসও, মেঝেতে পড়ে থাকা দাদির জোনাকির কৌটোটাও। কিন্তু ভাঙা স্বরে ফিসফিস করে বলল, তুমি বলেছিলে তো দাদি, আমি ফিরলে গল্প শোনাবে। আমি ফিরেছি, তুমি ফিরলে না কেন? তার ঠোঁট কেঁপে ওঠে, বুকের ভিতর কান্না জমে পাথর হয়ে বসে আছে। হঠাৎ সে উঠে দাঁড়ালো, আলমারির ছোট্ট সেই কাঠের ড্রয়ারটা টেনে খুলল। দাদির ব্যবহৃত পুরনো চশমাটা, সেই গন্ধের নোটবুক, সেই গল্পের নোটবুক, আর এক টুকরো সুতি রুমাল। বিন্দু আঁচলে মুখ ঢেকে আবার কেঁদে উঠল। শুধু এবার কান্নাটা যেন আকাশ ফাটিয়ে চলে গেল দূরে। সেইখানে হয়তো দাদি শুনছেন। বিন্দুর বুকের কাঁপনে ঘর জুড়ে যেন শোক ছড়িয়ে পড়ে। বাতাস থেমে থাকে, জানালার পর্দাও যেন নড়ে না। কান্নার শব্দ একসময় থেমে আসে, তবে হাহাকারটা রয়ে যায় নিঃশব্দে। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে কেউ দাঁড়িয়ে থাকে। অর্ণ, সাদা পাঞ্জাবিতে থেমে থাকা মুখ, কোনো শব্দ নেই তার মুখে, চোখে ধরা পড়ে না কোনো স্পষ্ট অভিব্যক্তি, তবুও সে দাঁড়িয়ে থাকে। দীর্ঘ সময় ধরে এক চিলতে আলো তার মুখ ছুঁয়ে যায়। বিন্দু জানে না সে সেখানে আছে। বিন্দুর মাথা নিচু, চোখ লাল, গলা ভার। অর্ণ তাকিয়ে থাকে, ভাঙা একটা মেয়েকে, তার সত্তার কেন্দ্র হারিয়ে ফেলেছে। তার থামা পা আবার ধীরে ধীরে এক পা এগোয়, চুপচাপ এসে ঘরের ভেতরে দাঁড়ায়। বিন্দু মাথা তুলে তাকায় না, চোখে জল জমে ভাবসা দৃষ্টি। একসময় অর্ণ খুব নরম ভঙ্গিতে একটা মৃদু আওয়াজ করে ডাকে, চড়ুই। সে নিস্তেজ চোখে তাকায়। অর্ণর চোখে কোনো প্রশ্ন নেই, সান্ত্বনার ভান নেই, শুধু নিঃশব্দে সে বলে দেয়, তোমার পাশে আমি আছি। আজ গল্প নেই ঠিকই, কিন্তু আমি আছি।
অর্ণ ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। তার মুখে তখনও কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখ যেন বলে সে সব বুঝেছে। বিন্দুর ভাঙা কণ্ঠ, কাপা শরীর, চোখের লাল দাগ সব তার দৃষ্টিতে আটকে থাকে। তবু শোকের মাঝে একটি স্পর্শ নির্বাক, তবু পূর্ণ। সে কিছু বলেনি, তবু তার পাশে বসা মানেই ছিল শব্দহীন প্রতিজ্ঞা, তুমি একা নও। বিন্দুর গলা শুকিয়ে আসে, ধীরে ধীরে চোখ তোলে, ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ে গালে। অর্ণ একটু নিচু হয়ে বসে পড়ে মেঝেতে, হাত বাড়িয়ে খুব হালকাভাবে ধরে রাখে বিন্দুর হাত। অর্ণ সত্যি ও শক্ত ভঙ্গিতে গভীর কণ্ঠে ভেঙে পড়া চলে না, তুই ভাঙলে আমি কে থাকবে তোর জন্য? বিন্দু কিছু বলে না, তার ঠোঁট কাঁপে। অর্ণ চোখে স্থির দৃষ্টি। বিন্দু এবার একটু সরে গিয়ে তার দিকে তাকায়, চোখে ধরা জল, কিন্তু এখন সেই জলে কিছুটা শান্তি। অর্ণ আরো গভীর স্বরে বলল, তুই নিজেকে দুর্বল ভাবলে ভুল করবি, কারণ দুর্বল হলে কেউ আমার চোখে এতটা অমূল্য হতে পারে না। একটু থেমে আবার বলে, আজ গল্প নেই চড়ুই, আজ আমি শুধু তোর নীরবতা শোনার জন্য এসেছি। আর যদি প্রয়োজন হয় কাঁদতে কাঁদতে আমার কাঁধে মাথা রাখতে পারিস, কারণ আমি আছি, আমি থাকবো। বিন্দু অনুভূতিহীন হয়ে বসে আছে। শুধু থেকে থেকে কণ্ঠস্বর থেকে বেরিয়ে আসে গুনগুনে কান্নার সুর। বিন্দুর হাত মুঠোয় নিয়ে বিন্দুর হাঁটুর কাছে মেঝেতে বসে রইল অর্ণ। যেন নীরবে মেয়েটির বুক হালকা করার অনুমতি দিল সে। মায়ের রুমে প্রবেশ করতে গিয়ে অর্ণকে দেখে চমকে গেল ফারুকী। অর্ণকে চিনতে বিন্দু মাত্র সময় লাগেনি তার। ঘন ঘন চোখ ঝাপটায় তিনি। হয়তো এটা তার মনের ভ্রম। কিছুক্ষণ আগে মায়ের দাফনের সময়ও অর্ণকে দেখেছে শোক কাতর ফারুকী, মনের ভুল ভেবে অতটা খেয়াল করেনি। মায়ের শোকে ভুলভাল দেখেছে হয়তো। অর্ণ এখানে কিভাবে আসবে? সেদিনের সেই অনাকাঙ্ক্ষিত বিয়ের পরে বিন্দু যখন সেখান থেকে পালিয়ে আসলো, তারপর তারা তাকে জোর করে ঢাকায় পাঠিয়ে দিল। অর্ণ আসলে কি জবাব দেবে ভেবেই রোকিয়া বেগম ফারুকী ভীষণ দুশ্চিন্তায় ছিল। কিন্তু অর্ণ কখনো স্ত্রীর খোঁজে আসেনি। এটা দেখে তারা এই ভেবে মনে মনে বড্ড শান্তি অনুভব করেছিল। হয়তো সত্যটা লুকিয়ে তারা ভালোই করেছে, নয়তো বিন্দুকে এই বিয়েটা একাই বয়ে বেড়াতে হতো। কিন্তু আজ অর্ণ এখানে হঠাৎ, তাও বিন্দুর এত কাছাকাছি। তবে কি তারা আগে থেকেই একসাথে আছে? বিন্দু জেনে গেছে বিয়ের কথা, কিভাবে সম্ভব? কই বিন্দু তো তাদের কিছু জানালো না। ভদ্রলোক পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রীর মুখের পানে চাইলেন। হাজিরা বেগমের চোখে মুখেও বিস্ময় প্রকাশ পাচ্ছে। তাদের চোখ মুখ বলে দিচ্ছে তারা কেউই অর্ণকে এখানে আশা করেনি, তাও বিন্দুর সাথে। অর্ণ তাদের দেখেও নড়ল না, আর না মুখে কোনো অপ্রস্তুত কিংবা বিচলিত ভাব আছে। তার মুখ বিবর একদম শান্ত গম্ভীর। চাচাকে দেখতেই বিন্দুর কান্না ছিটকে বেরিয়ে এলো বাইরে। সে চাচাকে জড়িয়ে ধরে ক্রন্দনরত গলায় বলল, দাদি আমাকে রেখে কেন পালিয়ে গেল কাকা? কেন একটিবার তাকে শেষ দেখার ভাগ্য হলো না? কেন কেন শেষবারের মতো তার কণ্ঠ শুনতে পেলাম না? কেন আপনারা আমাকে খবর দিলেন না? আমার যে আর কেউ রইল না কাকা, দাদি ছাড়া আমি একা হয়ে গেলাম। ফারুকের চোখ হতে অশ্রু গড়ায়। বেশ কিছুদিন ধরেই রোকিয়া বেগম অসুস্থ ছিল। শেষ সময়ে নাতনিকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। বিন্দুর পরীক্ষার জন্য তাকে ইনফর্ম করা হয়নি। সে নিজেও বুঝতে পারেনি তার মায়ের এটাই শেষ চাওয়া হবে। সে বিন্দুর মাথায় হাত বুলিয়ে ভাঙা গলায় বলেন, তোর দাদি তোকে দেখতে চেয়েছিল, তোর পরীক্ষা ছিল তাই তোকে খবর দেয়নি মা। আমি যদি জানতাম আমার মা আমাদের এভাবে ফাঁকি দিয়ে যাবে, তাহলে তার শেষ ইচ্ছাটা পূরণ করতাম আমি। কাঁদিস না মা, কাঁদিস না। কে বলেছে তোর কেউ নেই? আমি আছি না, আমরা সবাই আছি তোর জন্য। বিন্দু ফোপায়। অর্ণ রুহিকে ইশারা করতেই রুহি এবং বিন্দুর কাজিনরা ওকে হাতে হাতে ধরে নিয়ে গেল। ফারুকী এবার পূর্ণ দৃষ্টিতে অর্ণর দিকে তাকিয়ে অবাক অবিশ্বাস্য গলাতেই বলে উঠল, তুমি? অর্ণ শীতল দৃষ্টি বিন্দুর পানে। ফারুকীয় প্রশ্ন কর্ণে যেতেই সে ঘাড় ঘুরিয়ে গম্ভীর দৃষ্টিতে তাকায় তার দিকে, গম্ভীর গলায় বলে, দাদি শাশুড়ি মারা গেলে নাতি জামাইয়ের আশাটা কি খুব অস্বাভাবিক কিছু? ফারুকী এবার যেন একটু বেশি অবাক হলো।
সে যেই না কিছু বলতে যাচ্ছিল অমনি মানিদ হই হই করে বলে উঠল। এ আপনার কেমন স্বৈরাচার! শ্বশুর বাড়িতে এই প্রথম মেয়ের জামাই এসেছে, কোথায় তাকে মাথায় তুলবেন? মানছি এই মুহূর্তে সুস্থ মস্তিষ্কে নেই, তারপর আপনি কি করে জিজ্ঞেস করেছেন ও এখানে কেন? দিস ইজ নট ফেয়ার তলয় আঙ্কেল। মানিদের কথা শুনে ফারুকি হকচকিয়ে গেল, বিব্রত বোধ করে। একটু চুপ করে থেকে তিনি নরম গলায় বলে, আব্বা, আসলে আমি সেভাবে বলিনি। আচ্ছা, আমাকে একটু খোলাসা করে বলো, বিন্দু তোমার সাথে কি করে? কি, তুমি ওকে কোথায় পেলে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি তো কখনো ওর খোঁজ। গলার স্বর নিজের অজান্তেই চড়ে যায় ফারুকের। অর্ণকে এত স্বাভাবিক দেখে অবাক হচ্ছেন। আর কিছু বলার পূর্বেই অর্ণর বজ্র গম্ভীর রাশভারী স্বরে থেমে গেলেন তিনি। আপনারা ভেবেছেন আমি আসবো না, তাকাবো না। ভুল আপনাদের ছিল, আমার নয়। মেয়েকে বিয়ে দিলেন, আবার পালিয়ে যেতেও বাধ্য করলেন। আপনারা ভেবেছেন ছেলেটা ফিরে তাকাবে না, কারণ আপনাদের মতে সে পুরুষ, ভুলে যেতে জানে, চাপা দিতে জানে, তাই না? ফারুকি কাঁধের চাদরটা একটু শক্ত করে জড়ান, কণ্ঠে স্পষ্ট আশঙ্কা। আমরা ভেবেছিলাম ওকে রক্ষা করছি। তুমি যদি তখন। রক্ষা? রক্ষা বলতে আপনি কি বলছেন? কোনো কিছু না জেনে না বুঝে একটা মেয়েকে জোর করে ঠেলে দিয়েছিলেন অজানার মধ্যে। তার সাথে ঘটেছে অনাকাঙ্ক্ষিত পবিত্র বন্ধন সম্পর্কেও অবগত করেননি। কে বলেছে অর্ণ আসেনি? আমরা এসেছিলাম। দাদি বিন্দুর ঠিকানাটা পর্যন্ত দিতে পারেনি। মেয়েটি জানতেই পারে না তার জীবনে এত বড় একটা কথা লোকচক্ষুর আড়ালে পাঠিয়ে দিলেন। এটা কি রক্ষা? সাদির এমন কথা শুনে ফারুকি কিঞ্চিত অনুতপ্ত হলেন। তিনি নরম গলায় বলেন, সেদিন আমরা যেটা করছি সেটা অন্যায় বাবা, কিন্তু তারপর তুমি কখনো জানতে আসোনি, তাই। বউ কাছে থাকতে তাকে শ্বশুর বাড়ি খুঁজবো কোন দুঃখে? অর্ণর কথা শুনে ফারুকি হতবাক হলো। কাছে থাকে মানে কি? তিনি থমথমে গলায় জিজ্ঞেস করলেন, মানে ও তোর মায়ের কাছে ছিল? আজ শুধু শোক জানাতে এসেছি, হিসেব করতে না। আমি এসেছি কারণ আমি অধিকার ছাড়িনি। বউয়ের দুঃখের সময় যদি তার পাশেই না থাকতে পারি, তাহলে আমি কিসের স্বামী? সাজ্জাদ, রেজা আর মীরা ফটকের সামনে দাঁড়িয়ে শুনছিল। তারা কথার আগামাথা কিছুই বুঝল না। ওদের কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে তারা সবাই পূর্ব পরিচিত। কাজের সূত্রে পরিচয় হলে এসব কেন বলবে? সাজ্জাদ রেজা বোঝার জন্যে বলে, কার শ্বশুর বাড়ি এটা? ফারুকি ভাই, ওদের আগে থেকে চেনেন নাকি? ওদের মানে? আপনি ওদের চেনেন? ফারুকিও চোখ মুখে প্রশ্নের ভার। সাজ্জাদ রেজা অর্ণকে দেখিয়ে বলল, কার শ্বশুর বাড়ি এটা? ফারুকি ভাই, ওদের আগে থেকে চেনেন নাকি? এটা আমার ছেলে, লেফটেন্যান্ট কর্নেল শেখ নওফিল অর্ণ। আর ওপাশে যে দাঁড়িয়ে আছে ও হচ্ছে আমার ভাগিনা সমৃদ্ধ সাদি। ওদের সঙ্গে যে মারিদ, তিনজনই ভালো বন্ধু, একসাথে কাজ করে। ফারুকি অবাক চোখে অর্ণর দিকে তাকিয়ে মুখ ফ্যাকাশে, গলা কাঁপানো স্বরে বলল, শেখ নওফিল অর্ণ আপনার ছেলে? আমার ছেলে? এক মুহূর্ত ফারুকি দাঁড়িয়ে থাকেন নিথর। ঘর জুড়ে হঠাৎ নিঃশব্দতা নেমে আসে। ফারুকিও চোখ বড় হয়ে যায়, ঠোঁট কাঁপে, মাথায় যেন এক ঝাঁক বাজ পড়ে। তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন চৌকিতে। এমনিতেই সে মায়ের শোকে কাতর, তারপর এত বড় চমক তিনি সামলে উঠতে পারছে না। অর্ণ কর্নেল এটা বিয়ের দিন তাকে বলেছে। বিন্দু চলে যাওয়ার পর যখন অর্ণ কখনোই স্ত্রীর খোঁজে আসেনি, তখন তারা বুঝছে অর্ণ অত বড় ঘরের ছেলে, বড় অফিসার, নিশ্চয়ই তাদের মেয়েকে তুচ্ছ চোখে দেখে বিয়েটা এড়িয়ে গিয়েছে। শেষ পর্যন্ত এটা কি হলো? ভদ্রলোক বুকে হাত দিয়ে বসে রইল। হাজেরা বেগম স্বামীর বুকে পিঠে ম্যাসেজ করতে লাগলো। তার চোখে মুখে বিস্ময় প্রকাশ পাচ্ছে। সাজ্জাদ, রেজা আর মীরা একে অপরের দিকে তাকায়। হঠাৎ ফারুকের কি হলো? এখানে যে ঘাবলা আছে বুদ্ধিমান সাজ্জাদ রেজার বুঝতে বাকি নেই। তিনি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে ফারুকি ভাই? আমাকে একটু ক্লিয়ার করে বলেন। ফারুকি দীর্ঘ এক নিঃশ্বাস ফেলেন, তারপর কাঁধের চাদর শক্ত করে জড়ান নিচু গলায়, যেন নিজেকেই উদ্দেশ্য করে বলেন, বাহ, জীবন তো বড়ই খেলা করে আমাদের সঙ্গে। রেজা ভাই, আমি তার মুখের দিকে তাকিয়ে হিসাব করছিলাম। সে তো নিজেই হিসেব আগেই ঠিক করে রেখেছিল।
আমরা যারা সত্যি লুকাতে গিয়ে মানুষটা ভুল বুঝে ফেলেছিলাম। ভাবিনি যার সামনে পর্দা টেনেছিলাম সে একদিন আলোর মতো সামনে এসে দাঁড়াবে, এত শক্ত হয়ে, এত সত্য হয়ে। আমরা তো তাকে ভয় পেয়েছিলাম রেজা ভাই। অন্য নামে এক ছেলে, অপরিচিত, দুর্দান্ত, কট্টর। আমরা ভুলে গেছিলাম সে শুধু পুরুষ না, সে একটা দায়িত্ব। আর আজ সে এসে দাঁড়ালো ঠিক ওই দায়িত্বের দাবিতে। আজ তারা আমাদের সামনে দাঁড়িয়ে আছে নিজের প্রাপ্যটা চুপচাপ ফেরত নিতে। কি অদ্ভুত না? আমরা ভাবতাম মেয়েটাকে বাঁচিয়েছি, আসলে হয়তো ওর সবকিছু কেড়ে নিয়েছিল। মীরার অস্থিরতা সৃষ্টি হয়। সে জিজ্ঞেস করে, কি ভুল করেছি আমরা ছোট ভাই? কিসের সত্যি? অর্ণর কিসের প্রাপ্য? কিসের দায়িত্ব? ফারুকী কিছুটা ক্লান্ত দৃষ্টিতে অর্ণর দিকে তাকায়। সেদিন যে অজানা ছেলের সঙ্গে বিন্দু অনাকাঙ্ক্ষিত বিয়েটা হয়েছিল, সেই ছেলেটাই হচ্ছে আপনাদের শেখ নওফিল অর্ণ। সাজ্জাদ, রেজা, মীরা দুজনেই স্তব্ধ। নিস্তব্ধতায় ঢেকে গেল ঘর। শুধু ঘরের কোনায় দাদির পুরনো দেওয়াল ঘড়ির কাঁটা চলতে থাকে। ঘরের ভেতর মুহূর্তেই ভয়াবহ নিস্তব্ধতা নেমে আসে। মীরার মাথায় আকাশ ভেঙে পড়ল, মৃদু কাঁপছেন, ঠোঁটে কথা আটকে আছে। তিনি বাকরুদ্ধ হয়ে বলে, এটা আপনি কি বলছেন ছোট ভাই? আমি ঠিকই বলছি, ওরা তিনজনই সেদিন উপস্থিত ছিল। আল্লাহর কালেমা পড়ে সেদিন ওদের বিয়ে হয়েছিল। দুনিয়া দুলে উঠল যেন। মীরা রিয়াকশন দিতেই ভুলে বরফের ন্যায় জমে যায়। বিন্দুর বিয়ে হয়েছিল সেটা সে জানে। সেই বলেছিল কথাটা বিন্দুর থেকে আড়ালে রাখতে। সে রাজি ছিল না মেয়ে সেই ছেলের সাথে দিতে। চেনা নেই জানা নেই কোথাকার কোন ছেলে, কি ভরসায় মেয়ে দিবে? অর্ণ বিন্দুর অজ্ঞাত বর কল্পনাও করেছে। অর্ণর ব্যবহারেও কখনো বুঝতে পারেনি। বিগত 9 মাসের হিসাব নিকাশ করতে শুরু করলো ভদ্র মহিলা। সন্দেহজনক কিছুই পায়নি। বিন্দু অর্ণর স্ত্রী, এটা তো অর্ণের কোনো কর্মেই বোঝার উপায় নেই। সাজ্জাদ, রেজা বিচক্ষণ বুদ্ধিমান মানুষ। সে চট জলদি কিছু বলল না, শুধু ছেলের দিকে তাকিয়ে তাকে বোঝার চেষ্টা করছে। অর্ণর মুখ বিবর, শান্ত, স্বাভাবিক, স্বভাব সুলভ, গম্ভীর। ফারুকের ঠোঁট কাঁপে, কিন্তু শব্দ বেরোয় না। ফারুকের চোখ মুছতে মুছতে গলা কাঁপা কাঁপা করে বলল, ওরা ওদের মতোই ঠিক ছিল, আমরাই ভুল করেছিলাম। আমি ওদের বিয়েটা লুকিয়ে গেছি। বিন্দুকে জানাইনি কিছু। তুমি যদি চাও তবে শাস্তি যা লাগে আমার জন্যই হোক। চোখের দৃষ্টি স্থির, অর্ণর কণ্ঠে আগুন নেই, কিন্তু ভয়াবহ ঠান্ডা। অর্ণ অত্যন্ত সংযত অথচ বজ্র গম্ভীর স্বরে শুধালো, আমি শাস্তি চাই না, তবে আপনারা যা চেয়েছিলেন সেটা আমি হতে পারিনি। ভুলে যাওয়া একজন পুরুষ, নির্বিকার স্বামী, চুপচাপ চলে যাওয়া এক অচেনা নাম। আমি ওর পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেছিলাম। আপনারা না জানলেও আমার ইমান জানে, আমি জানি। আমি ওকে ভালোবাসি কিনা সেই প্রশ্নের উত্তর আজ জরুরি না, কিন্তু আমি ওর স্বামী, এই পরিচয় মুছে ফেলার অধিকার কারণেই। ও যখন কাঁদবে আমি পাশে থাকবো, ও যখন ভেঙে পড়বে আমি ওকে টেনে তুলে দাঁড় করাবো। কারণ আমি তাকে ছুঁইনি কখনো, তবু তাকে আমার নাম দিয়েছি। এই নামের সম্মান আমি নিজ হাতে রাখবো, কারণ আমি অন্য, আমি ওর স্বামী। এই সত্যের ভার আমি আজীবন বয়ে বেড়াবো, কেউ সেটা মানুক বা না মানুক। আমি আমার জায়গা ছাড়বো না। আর যদি কেউ সেটা সরাতে চায় তবে তাকে আমাকে ঠেলে সরিয়ে দিতে হবে। নিজের বাক্যে শেষ করেই চুপচাপ চলে যায় অর্ণ। দরজার ফাঁক দিয়ে একটা হালকা বাতাস ঢুকে পড়ে, যেন ভারসাম্য কিছুটা বদলালো এই বাড়িতে। এই রাতের গভীরতা ছুঁয়ে গেছে। দাদির জানাজার পর সবাই নিঃশব্দ। শুধু ঘরের এক কোনায় বিন্দু বসে আছে চুপচাপ। জানালার ফাঁক গলে ছাকছাক করে ঢুকে পড়া চাঁদের আলোয় তার চোখে ঝিকমিক করে অশ্রু। রুহি থালে অল্প স্বল্প কটা ভাত মেখে নিয়ে ধরল বিন্দুর মুখের কাছে। বিন্দু নিল না। রুহি জোর করে 2 লোকমা খাইয়ে দিল। সারাদিন ধরে কিছুই খায়নি মেয়েটি, সব খেলো না। অল্প কটা খাওয়া শেষ করে রুহি বলল, এখানে শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবি ভালো লাগবে। বিন্দু বিনা বাক্যে রুহির কোলের উপর শুয়ে পড়ল। রুহি আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই কিছুক্ষণের মধ্যেই বিন্দু ঘুমিয়ে পড়ল।
রুহি আস্তে করে ওর মাথাটা বালিশে রেখে ফ্যানের বাতাস বাড়িয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। টিনের চৌচালা একটা ঘর, সামনে একটা রুম, মাঝখানে আর পিছনে একটা বারান্দা। ঘরের দুপাশে কাঠের পাটাতনে মাচার উপর করেছে দুটি রুম, সবটাই টিনের। সামনের উপর করেছে দুটি রুম, সবটাই টিনের। সামনের খোলা বড় রুমটাই দুই সাইডে দুটি কম দামের খাট, এক পাশে দিয়েছে অর্ণ আর সাদিকে, অন্য পাশে অভিয়ার মারিন। বাড়ির মহিলাদের ফারুকী কড়া নির্দেশ দিয়েছেন অর্ণ এবং তার পরিবারের সমদর করার। বিন্দু জানুক বা না জানুক, তারা তো জানে অর্ণ এ বাড়ির জামাই। তিনি সেটা কিভাবে এড়িয়ে যাবেন যেখানে অর্ণ নিজে এই বিয়েটা মানে? যদিও অর্ণকে সবার মধ্যে ঘুমোতে দেয়া নিয়ে সে বেশ সংশয় ছিল, তবে সেটা অর্ণর সঙ্গে কথা বলে হালকা হয়েছে। ফারুকী যখন কিছুটা সংকোচ গলায় জিজ্ঞেস করলো, তোমার সঙ্গে একটু কথা ছিল বাবা। অর্ণ বাহিরে কাঠের বেঞ্চে বসেছিল, সঙ্গে ছিল সাদিরা। অর্ণ ফারুকের চোখে তাকিয়ে নরম গলায় বলল, শিওর, বলুন। আর তোমরা কি ঢাকায় একসঙ্গে ছিলে? হ্যাঁ, ওরাও একসঙ্গেই থাকে, কেন বলুন তো? ফট করে বলে উঠল মারিন। অর্ণর শীতল দৃষ্টি সজল হয়ে এলো। তার তুখোর মস্তিষ্ক ফারুকির কথার মিনিং ধরে ফেললো চট করে। সে রাশভারী গম্ভীর স্বরে শুধালো, ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমরা একই বাসায় থাকি, এক ঘরে নয়। আর একটা কথা, যেভাবে আছে থাকুক, এই মুহূর্তে ওকে কিছু বলার প্রয়োজন নেই। আমারটা আমিই বুঝে নিব। ফারুকী অর্ণর সোজা সাপটা জবাবে বিব্রত বোধ করলেও নিজেকে সামলে নিলেন। কথাটা হয়তো তার জিজ্ঞেস করা উচিত হয়নি, তবে বাড়িতে দাদা নানি এমন কেউ নেই যে অর্ণকে কথাটা জিজ্ঞেস করবে। তাকেই জিজ্ঞেস করতে হলো সেই। ফারুকের দুটো যমজ মেয়ে মনি মুক্তা নাইনে পড়ে। রুহি রাতে খাওয়া দাওয়া করে তাদের সঙ্গে বাইরে বেরিয়েছে। বাড়িতে আরো 4টি ঘরে আছে, মধ্যেখানে বড় একটি উঠান। গ্রামের বাড়ি যেমন হয় আর কি। ঘরের চৌকাঠে জ্বলছে একটি এনার্জি লাইট, তার আলোয় আশেপাশে অনেকটাই আলোকিত। বাড়িতে এত মানুষ থাকা সত্ত্বেও কেমন নির্জনে নিস্তব্ধ। থমথমে পরিবেশ, মৃদু বৈরী হাওয়া, বাহিরে বেশ ভালোই লাগছে রুহির। ভেঙে চুরমার হয়ে যাওয়া বিন্দুকে দেখতে বড্ড অসহায় লাগছে। বিন্দুকে এতটা ভেঙে পড়তে সে কখনো দেখেনি। উঠোনে কুয়াশা ভেজা বাতাস, হালকা ঠান্ডা। রুহি ছাউনির এক কোণে বসে আছে। মনটা যে আজ একেবারে অচেনা পথে ঘুরে বেড়াচ্ছে। দূর থেকে সাদিকে আসতে দেখা যায়, তার চোখে গ্লানি, হাঁটার গতি মন্থর। সেই মুহূর্তে রুহির চোখ পড়ে যায় ওর দিকে। এক মুহূর্ত শুধু একটুখানি চাহনি, কিন্তু তাতে জমে থাকা অভিমান কেঁপে ওঠে। দৃষ্টি ফিরিয়ে নিল রুহি। সাদি থেমে যায় একটু দূরেই, ধীরে নিচু গলায় ডাকে, হাঁপানো রোগী। রুহি শুনেও না শোনার ভান করে, যেন কথা বলাটা জীবন মরণের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাদি আরো কাছে এসে দূরত্ব বজায় রেখে নরম গলায় বলে, এখানে যে বসে আছিস যে, শরীর ভালো? না চাইতেও ছোট্ট উত্তর দিল মেয়েটি। সাদি রুহির এই ইগনোর সহ্য করতে পারছে না। হঠাৎ রুহির তাকে অ্যাভয়েড করা বুঝতে পারছেন না সে। আমাকে ইগনোর করছিস তুই? সাদির কথা শুনে রুহি চোখের পাতা উল্টায়। চোখে জল নেই, কিন্তু অভিমান ছড়িয়ে আছে মুখে রন্ধ্রে রন্ধ্রে। গলার স্বর চেপে ঠোঁট শক্ত করে নরম অথচ ঠান্ডা গলায় সে বলে, আপনাকে ইগনোর কেন করব? মান অভিমানের তো কোনো সম্পর্ক নয় আমাদের। তাছাড়া আমার ইগনোরে তো আপনার দিন থেমে থাকবে না। সাদির চুপ, বুকের ভিতরটা কেমন শূন্য হয়ে আসে। রুহির কণ্ঠে এমন শক্ত কথা কখনো শোনেনি সে। রুহি উঠে দাঁড়ায়, সে চোখ তুলে তাকায় না। ধীরে ধীরে হাঁটতে থাকে ঘরের ভেতরে, কিন্তু সাদির পাশ দিয়ে যাওয়ার মুহূর্তে তার গা দিয়ে সে হালকা অভিমানী কষ্টের গন্ধ ভেসে যায়, সেটা সাদিকে নিঃশেষ করে দেয়। সাদি পিছন থেকে তাকিয়ে থাকে। সাদি নিজের মনে ফিসফিস করে, ভুল বলি করে যাও। তুই যে আমার জীবনে কি সেটা তুই নিজেও জানিস না। তোকে না দেখিয়ে দিনটা শেষ হয়নি কখনো। রুহি কিছু শোনে না, কিংবা শুনেও শোনেনি দেখায়। অভিমানের পাহাড় সে বয়ে বেড়াচ্ছে বুকের ভেতর, প্রকাশ নেই।
কিন্তু এক চাহনিই বলে দেয় ভালোবাসা যত গভীর, অভিমান তত তীব্র। পরদিন সকাল, গায়ের বাতাসে রোদের ঘ্রাণ, ঝিম ধরে হাঁটু গেড়ে সেচ দিচ্ছে কিষানেরা। দূর থেকে ভেসে আসে নামাজের সুর, কিন্তু ওই বাড়িটার ভেতর যেন এখনো রাতই। বিন্দু আয়নার সামনে বসে, চোখের নিচে কালি, মুখে মলিনতা। পেছনে চুপচাপ দাঁড়িয়ে বিন্দুর চুল আঁচড়ে দিচ্ছে রুহি। বিন্দুর লম্বা চুলগুলো জট পাকিয়ে যা তা অবস্থা। দুজনের মাঝখানে নিঃশব্দ সুর বেজে চলেছে। বিন্দুর কথা বলতে ইচ্ছে করছে না, আর রুহি কি বলবে ভেবে পাচ্ছে না। রুহি চোখ তুলে তাকালো সামনে আয়নাতে। স্বচ্ছ কাচের আয়নায় বিন্দুর অবয়ব স্পষ্ট, মলিন মুখখানি ভাষাহীন শূন্য দৃষ্টি। রুহি ধীরে বলে, তুই ঠিক আছিস ফুল? যদিও এমন প্রশ্ন করাটা বড্ড বেমানান, রুহিও যেন বলার জন্য খুঁজে পাচ্ছে না কিছু। বিন্দু মাথা নাড়ে, একরকম ভাঙা স্বর ফুটিয়ে বলে। রুহি আর কিছু বলে না। আয়নায় নিজের প্রতিফলনের সঙ্গে অর্ণর প্রতিচ্ছবি দেখে নড়ে চড়ে ওঠে বিন্দু। জানালার বাইরে বারান্দার দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে অর্ণ। সাদা পাঞ্জাবি, চোখে গাম্ভীর্য, ঠোঁটে সেই পরিচিত অনড় ভঙ্গি। ঠিক তখনই বারান্দা দিয়ে ভেতরে ঢুকছে হাজেরা বেগম, ফারুকি আর কয়েকজন আত্মীয়, যাদের চোখে স্পষ্ট অস্বস্তি। পেছন পেছন হাঁটছে একজন মধ্যবয়সী মহিলা, কানে কানে কারোর সঙ্গে ফিসফিস করে বলছে, ওই ছেলেটা সে না যার সাথে বিন্দুর বিয়ে হয়েছিল? আর একটা মহিলা ফিসফিসিয়ে যোগ করে বলল, আরে হ আপনি জানেন না, শহর থেকে আসা ওই ছেলেটাই তো বিন্দুর বর। বিন্দুর কপাল খুব ভালো বলতেই হয়, বুঝলেন ভাবি? না হলে কি এমন সোনার হরিণ পায়? বিন্দুর কপাল তো দেখি জল জল করে গো ভাবি। আমরা না জানি কত পইরা গেলাম, না হলে বিন্দুর মতো সাধারণ মেয়ে শহরের এমন সোনার হরিণ পায়? ভাগ্য বুঝেন। দ্বিতীয় জন বলে, হ্যাঁ শুনেছি, শহরের মস্ত বড় অফিসার। সে বারের কথা মনে নেই? লোকটার এক ফোনে চেয়ারম্যান সামনে থেকে তার ছেলে বাবুকে কিভাবে হিড়হিড় করে টেনে নিয়ে গেল। আর ধন্য ভাবি, আজকালকার মেয়েগুলোর কপাল কেমন না, শহরের মোলায়েম ছেলে এসে যারে দেখে সেই জন্য ভাগ্যবতী। অর্ণ বারান্দায় দাঁড়িয়ে ফারুকির সঙ্গে কথা বলছে। দাঁড়ানোর ভঙ্গিটুকুও যেন ছবির মতো, সোজা সুন্দর কথা বলার ভঙ্গি। একপাশে দাঁড়ানো বিন্দুর দুই কাজিন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণর দিকে। তাদের মধ্যে চাপা গুঞ্জন, কে এই হিরো যার আত্মবিশ্বাসী চোখে মুখে রাজপুত্র সুলভ গাম্ভীর্য? শুধু লুক না, হ্যান্ডসাম, পেটানো ফিগার আর অ্যাটিটিউড, উফ মাশাআল্লাহ। চৌকাঠের পাশে চেয়ার পেতে গ্রামের কিছু মাতব্বর আর অর্ণ, ফারুকি, চেয়ারম্যান মিলে এক সভায় বসেছে। বিষয় আগামীকাল রোকিয়া বেগমের জন্য দোয়া দরুদ পড়ানো হবে। অর্ণ নিজেই এই সভা ডেকেছে, সব খরচও সেই বহন করতে চায়, কিন্তু এতে আপত্তি জানায় ফারুকি। আমি থাকতে তুমি কেন? না না বাবা, তোমার কিছু করতে হবে না। আমি গরিব মানুষ হলেও মায়ের নামে দোয়া পড়ানোর সামর্থ্য আমার আছে। অর্ণ গম্ভীর শান্ত গলায় বলে, আমি কি কখনো বলেছি আপনি পারবেন না? আপনি করবেন, অবশ্যই করবেন, কিন্তু আমিও কি কিছু করতে পারি না? আমি কি আপনাদের পর? আমি দিলে প্রবলেম কি আঙ্কেল? দাদির জন্য কিছু করবার রাইট আমার নেই? তার গলা গম্ভীর দৃঢ়তা, কিন্তু তাতে ভালোবাসার এক ধরনের দাবি দায়িত্ব স্পষ্ট। সাজ্জাদ রেজা এতক্ষণ চুপ ছিলেন, এবার তিনি মধ্যস্থতা করলেন। অর্ণ দিতে চাচ্ছে, দিক না ফারুকি ভাই, তারপরের বার আপনি না হয় 40টা করিয়ে নিন। ফারুকের ঠোঁটে অপচরে কেঁপে উঠল এক ধরনের গর্ব আর শান্তি। যে ছেলের জন্য তার মেয়েকে সে একদিন হারাতে বসেছিল, আজ সেই ছেলেই তার মায়ের জন্য দোয়ার সব খরচ করতে চায়। তিনি বলেন, কাল তো শুক্রবার, দোয়া দরুদের আয়োজন তাহলে জুম্মা শেষে মসজিদে রাখি, কি বলেন চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান নড়ে চড়ে বসলেন, ঘেমে উঠেছে কপাল। সেদিন বাবুকে বাড়তে গিয়ে অর্ণর বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার কেস ঠুকতে চেয়েছিলেন তিনি, কিন্তু অর্ণর পরিচয় শুনেই যেন হাড় হিম হয়ে গিয়েছিল তার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেও নিজের ছেলের জন্য কিছুই করতে পারেননি তিনি। 6টা মাস কারাভোগ করতে হয়েছে বাবুকে। কষ্ট আর অপমানের তিক্ততা গিলে বহু কষ্টে তবে ছেলেকে মুক্ত করেছেন।
এখন অর্ণর ক্ষমতার ব্যাপারে তার আর কোনো সন্দেহ নেই। ভদ্রলোক আতঙ্কে আছে, ভালোই ভালোই অর্ণ চলে গেলেই বাঁচে। চেয়ারম্যান আমতা আমতা করে, কণ্ঠে একরকম ভীত স্বীকৃতির সুরে বললেন, জামাই বাবা যা বলবে সেটাই হবে। চেয়ারম্যানের এমন বাক্যে অর্ণ চোখ সরিয়ে নিল, ঠোঁটে হালকা তির্যক হাসি ফুটে উঠল। চেয়ারম্যানকে বিড়াল সেজে থাকতে দেখে সাদিরা মুখ টিপে হাসছে। ফারুকী স্নেহের কণ্ঠটা একটু নামিয়ে বললেন, তুমি কি চাও বাবা? কি করতে হবে? জুম্মা শেষে মসজিদে মিলাদ হবে, সকাল থেকে ঘরে কোরআন শরীফ খতম চলবে, খাওয়া দাওয়ার আয়োজন করা হবে বাড়িতেই। সবকিছু যেন ঠিকঠাক হয় সেদিকে যথাযথ খেয়াল রাখবেন। অর্ণ চেয়ারে গা এলিয়ে দিল, চোখের কোণে একরকম কঠোরতা, অথচ ঠান্ডা চোখে তাকিয়ে অর্ণ বলল, বাড়ির পেছনের শান বাঁধানো পুকুরটায় বিকেলের ম্লান রোদ ছায়া ফেলেছে। পাখির ডাক, ছেলেদের হইচই, সব মিলিয়ে একটা জীবন্ত গ্রামীণ দুপুর। হাতে ভাঁজ করা সালোয়ার কামিজ আর তোয়ালে নিয়ে পুকুর ঘাটে এলো বিন্দু। চোখে স্পষ্ট ক্লান্তি আর এক রাশ অবসাদ। মহিলাদের পোশাক পাল্টানোর জন্য বাঁধানো একপাশে কালো পলিথিনের দেওয়াল তুলে ঘেরা হয়েছে ছোট্ট একটা ঘর। বিন্দু সেদিকে এগোতেই থেমে গেল। হঠাৎ কারণ চোখে পড়ল ওর চাচাতো ভাই মানিদার অভি পুকুরে গোসল করছে। পেছন ফিরে যেতে পা বাড়াতেই হঠাৎ কানে এলো শীতল গম্ভীর কণ্ঠস্বর, বাড়ির ভেতরে কলের পাড়ে যায়। বিন্দু ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখে পড়ল অর্ণকে। পুকুর ঘাটের সিঁড়ির ঠিক শেষ ধাপে দাঁড়িয়ে আছে সে। গায়ে ঢিলে ঢালা মেরুন রঙের টি শার্ট, কালো ট্রাউজারের পকেটে 2 হাত গুছিয়ে রেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। চোখ দুটো ঘন চাপা, নরম কিছু যেন সেখানে লুকিয়ে আছে। আবার এক ধরনের দাবিও, অদৃশ্য মালিকানার ঘোষণা যেন। বিন্দু কিছু বলল না, নিঃশব্দে পাশ কাটিয়ে সরে যেতে চাইলেন। হঠাৎ পা হড়কে পাথরের ওপর গিয়ে লাগলো। ভারসাম্য হারিয়ে মুখ থুবড়ে পড়ে যাবার মুহূর্তেই অর্ণর কণ্ঠ গর্জে উঠল,